বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণীর জ্যামিতি নিয়ে আলোচনা করব এবং জ্যামিতি যে অংশটা আলোচনা করব সেটা হলো বৃত্ত অর্থাৎ সার্কেল। এই বৃত্ত সম্পর্কিত ক্লাস 8 এর যে অংশটুকু আছে আমাদের যে বেসিক আলোচনা এবং বেসিক আলোচনার পর উপপাদ্য 1 নিয়ে আজকে আমরা আলোচনা করব। বেসিক আলোচনার মধ্যে আছে বৃত্তের সংজ্ঞা, বৃত্ত সম্পর্কিত আর যে অংশগুলো আছে, বৃত্তের যেসব অংশ আছে অর্থাৎ কেন্দ্র, জ্যা, ব্যাসার্ধ, ব্যাস, চাপ, উপচাপ, অধিচাপ, এই বেসিক আলোচনা করব এবং এই বেসিক আলোচনা শেষে আমরা উপপাদ্য 1 নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের যে অংশটা আছে সংজ্ঞা, বৃত্তের সংজ্ঞা। আচ্ছা, আমরা বৃত্তকে যদি সংজ্ঞায়িত করি তাহলে আমাদের প্রথম যে অংশ কথাটা আসবে সে কথাটা হলো একটা বৃত্ত আঁকতে অর্থাৎ একটা সার্কেল আঁকতে আমাদের একটা সমতল দরকার। অর্থাৎ বৃত্তটা হলো একটা সমতলীয় জ্যামিতিক চিত্র। বৃত্ত হলো একটি সমতলীয় জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলো একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরে অবস্থিত। যদি আমরা এখানে একটা নির্দিষ্ট বিন্দুটা ধরি এবং এই বিন্দু থেকে এর অসংখ্য বিন্দু এর থেকে সমান দূরে অবস্থিত অসংখ্য বিন্দু যদি চারিদিকে ঘুরে আসে তাহলে যে চিত্রটা অঙ্কিত হয় সেটাই হলো বৃত্ত। এবং এই বৃত্তটা আঁকতে আমরা প্রথমে বলেছি বৃত্তটা আঁকতে আমাদের একটা সমতলের প্রয়োজন। এজন্য আমরা বলছি বৃত্ত হলো একটা সমতলীয় জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলো অর্থাৎ এই বিন্দুগুলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে অবস্থিত। আমরা যদি বইয়ের সংজ্ঞায় যাই, আমরা বইয়ের সংজ্ঞা থেকে আমরা এটাকে সংজ্ঞায়িত করতে পারি এভাবে যে কোনো সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট স্থির বিন্দু হতে সর্বদা সমান দূরে থেকে অপর একটি চলন্ত বিন্দু একবার ঘুরে এলে যে আবদ্ধ বক্ররেখা উৎপন্ন হয় তাকে বৃত্ত বলে। দেখো, আমরা প্রথম যে সংজ্ঞাটা বলেছিলাম যে বৃত্ত হলো একটা সমতলীয় জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলো একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে অবস্থিত। আর আমাদের বইয়ের যে সংজ্ঞাটা আমরা যেভাবে পাই যে কোন সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু, আমরা নির্দিষ্ট বিন্দুটা আবার লিখি এখানে, একটা নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দু স্থির, নির্দিষ্ট বিন্দুটা হলো স্থির, এই স্থির বিন্দু হতে সর্বদা সমান দূরে থেকে এই আরেকটা বিন্দু, অপর একটি বিন্দু, চলন্ত বিন্দুটা, একটা স্থির বিন্দু আর একটা চলন্ত বিন্দু, এই চলন্ত বিন্দু সমান দূরে স্থির বিন্দু থেকে সমান দূরে যদি ঘুরে আসে তাহলে যে আবদ্ধ বক্ররেখাটা তৈরি হয় এই বক্ররেখাটাই হলো যে ক্ষেত্রটা তৈরি হলো এটা হলো বৃত্ত ক্ষেত্র। আর যে চিত্র অঙ্কিত হলো সেটা হলো বৃত্ত। এখানে আমরা যদি বলি যে যে বক্ররেখা উৎপন্ন হয় সেটা বৃত্ত, আর যে ক্ষেত্র উৎপন্ন হয় যদি আমরা বলি তাহলে সেটা আসবে বৃত্ত ক্ষেত্র। আমাদের এই যে স্থির নির্দিষ্ট বিন্দুটা, এই স্থির নির্দিষ্ট বিন্দুটাই হলো বৃত্তের কেন্দ্র। আবার বলছি, আমরা এখানে বলছি কোন সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট স্থির বিন্দু, নির্দিষ্ট
স্থির বিন্দু, এই নির্দিষ্ট স্থির বিন্দুটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। আমরা আমাদের সংজ্ঞাটা ক্লিয়ার, কেন্দ্রটা মোটামুটি ভাবে ক্লিয়ার। কেন্দ্রটা হলো কি, যে নির্দিষ্ট বৃত্তের যে নির্দিষ্ট যে বিন্দুটা, যাকে কেন্দ্র করে একটি বিন্দু, চলমান একটা বিন্দু চারিদিকে ঘোরে, যাকে কেন্দ্র করে, যে স্থির বিন্দুকে কেন্দ্র করে ঘোরে, সেই স্থির বিন্দুটাকেই বলা হবে বৃত্তের কেন্দ্র। আচ্ছা, এরপর আমাদের আলোচনায় আছে জ্যা। আমরা এটা একটু মুছে দেই। এই স্থির বিন্দুটাকে কেন্দ্র বলবো এবং এটাকে আমরা ও দ্বারা সূচিত করি। এখন যা এই যে টোটাল যে বক্ররেখাটা, এই টোটাল বক্ররেখা একটা নাম আছে, আমরা নামটা পরে বলবো। আমরা এখন এই বক্ররেখার উপরস্থ দুইটি বিন্দু, আমরা যদি দুটো বিন্দু নিই উপরে, একটা বিন্দু এ এবং একটা বিন্দু বি, এই দুইটা বিন্দুকে আমরা যদি সংযুক্ত করি, তাহলে যে রেখাংশটা পাবো এটাকে বলা হবে বৃত্তের জ্যা, যাকে ইংরেজিতে বলা হয় কর্ড। তাহলে এখানে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, যে বৃত্তের উপরস্থ দুইটি বিন্দু, বৃত্তের উপরস্থ দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে বলা হবে বৃত্তের জ্যা। আবার বলছি, বৃত্তের উপর অবস্থিত দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে বলা হবে বৃত্তের জ্যা। অর্থাৎ এই চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি জ্যা। তাহলে এটাকে আমরা লিখি, এটা হলো বৃত্তের জ্যা। জ্যা ক্লিয়ার। এরপরে আছে ব্যাসার্ধ। ব্যাসার্ধের ইংলিশ হলো রেডিয়াস। ব্যাসার্ধ হলো বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের উপরস্থ যে বিন্দু, এটার যে সংযোগ সরলরেখা। বৃত্তের উপরস্থ একটা বিন্দু এবং বৃত্তের কেন্দ্র, এই দুইটাকে যদি আমরা যোগ করি, যে সরলরেখাটা পাবো, যে রেখাংশটা পাবো, সেই রেখাংশটাকে বলা হবে বৃত্তের ব্যাসার্ধ। এখানে যদি আমরা এটাকে সি দ্বারা প্রকাশ করি, তাহলে ওসি হবে বৃত্তের ব্যাসার্ধ। এভাবে আমরা অসংখ্য বৃত্তের ব্যাসার্ধ আমরা পাবো। এখান থেকে তার একটা বিন্দু মনে করি, এখানে একটা ডি বিন্দু, এখান থেকে এটা যদি আমরা যোগ করি তাহলে পাবো ওডি। ওডিও বৃত্তের ব্যাসার্ধ। মনে করো এখানে আমরা আরেকটা উপরে একটা বিন্দু নেই, এই বিন্দুটা হলো ই, যদি আমরা এই ও ই যোগ করি তাহলে এই ও ইটা হবে বৃত্তের ব্যাসার্ধ। এবং দেখো আমরা সংজ্ঞায় বলেছি যে একটা নির্দিষ্ট স্থির বিন্দুকে কেন্দ্র করে একটা চলমান বিন্দু সর্বদা সমান দূরত্ব নিয়ে যে চলে, যে আবদ্ধ চিত্রটা অঙ্কিত হয়, তাই হলো বৃত্ত। তার মানে কি, এই বৃত্তের কেন্দ্র থেকে ডি এর দূরত্ব যতটুকু, বৃত্তের কেন্দ্র থেকে ই এর দূরত্ব ততটুকু, বৃত্তের কেন্দ্র থেকে ও থেকে সি এর দূরত্ব ততটুকু। আমরা যদি এখান থেকে এটাকে ও এর সাথে এ যোগ করে দেই, ও এর দূরত্ব ততটুকু হবে। এখান থেকে যদি বি এর সাথে যোগ করে দেই, বি এর দূরত্বটা ততটুকু হবে। অর্থাৎ আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত আসতে পারি যে একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান, একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। আচ্ছা, এখান থেকে আমাদের বৃত্তের ব্যাসার্ধের সংখ্যাটা ক্লিয়ার। এবার আসবো আমরা ব্যাস, যার ইংলিশ হলো ডায়ামিটার। ব্যাস হলো আমরা জ্যায়ের সংজ্ঞায় বলেছিলাম বৃত্তের উপরস্থ দুইটি বিন্দুর সংযোজক রেখাংশ, এটাকে বলা হবে জ্যা। দেখো আবার এখানে একটা বিন্দু পি, এখানে একটা বিন্দু কিউ। এখন আমরা যদি পি কিউ যোগ করি, তাহলে পি কিউ সরলরেখাটা যাবে বৃত্তের কেন্দ্র দিয়ে। তাহলে বৃত্তের জ্যায়ের সংজ্ঞা, জ্যায়ের যখন সংজ্ঞায়িত করেছিলাম তখন বলেছিলাম বৃত্তের উপরস্থ দুইটি বিন্দুর সংযোজক রেখাংশ জ্যা। তাহলে এখানেও তাই, পি এবং কিউ বৃত্তের উপরস্থ দুইটি বিন্দু, এইটাও সেই সংযোজক করলে একটা রেখাংশ পাই, তো এই রেখাংশটা একটা জ্যা, অবশ্যই এটাও একটা জ্যা। কিন্তু
যে জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রম করে, যে জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রম করে সেই জ্যাকে বলা হবে ব্যাস। অর্থাৎ আমরা এখানে সংজ্ঞায়িত করতে পারি কেন্দ্রগামী জ্যাকে বলা হবে ব্যাস, কেন্দ্রগামী জ্যাকে বলা হবে ব্যাস। তাহলে ব্যাসের সঙ্গে ক্লিয়ার। আচ্ছা এখন আমরা দেখি এই যে বৃত্তের সম্পূর্ণ যে বক্র রেখা অংশটা, এই যে বৃত্তের একটা চলমান বিন্দু পুরো একবার ঘুরে আসলে যতটুকু দূরত্ব অতিক্রম করলো এই পুরো দূরত্বটাকে বলা হবে বৃত্তের পরিধি বা বৃত্তের পরিসীমা, বৃত্তের পরিধি বা বৃত্তের পরিসীমা। আবার বলছি যে একটা নির্দিষ্ট স্থির বিন্দু এটাকে কেন্দ্র করে একটা চলমান বিন্দু টোটাল একবার ঘুরে আসতে যতটুকু দূরত্ব অতিক্রম করে এই অতটুকু দূরত্বকে বলা হবে বৃত্তের পরিধি বা বৃত্তের পরিসীমা। এখন আমরা আসবো চাপ। এই যে টোটাল যেটা আলোচনা করলাম আমরা যে বৃত্তের পরিসীমা, এই পরিসীমার একটা অংশ, কিছু একটা অংশ, মনে করো এ এবং পি এটা একটা অংশ, অথবা এ সি একটা অংশ, অথবা এই একটা অংশ, অথবা এদিকে যদি যাই এ বি একটা অংশ, এই প্রত্যেকটা অংশকে এক একটাকে বলা হবে চাপ। তাহলে আমরা চাপকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তের চাপ বলে। আবার বলছি বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তের চাপ বলে। এখন এই চাপকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি, আমরা এটা একটু মুছে দেই। দেখো এইখানে এ একটা বিন্দু, এইখানে বি একটা বিন্দু। এখন এই পাশে এ বি একটা চাপ হচ্ছে আর এই পাশে হয় এ বি একটা চাপ হচ্ছে। আমরা এখানে একটা ধরে নেই, এখানে সি, এটা হচ্ছে এসিবি চাপ আর এটা হলো এ বি চাপ। তাহলে দেখো এখানে এ বি চাপটা ছোট আর এই এসিবি এই চাপটা বড়। এখন আমাদের এই দুইটা চাপে একটাকে বলা হবে উপচাপ আর একটাকে বলা হবে অধিচাপ। অর্থাৎ যে চাপ ছোট সেটাকে বলা হবে উপচাপ, মাইনর আর্ক। যে চাপটা ছোট অর্থাৎ কার থেকে ছোট, যে চাপটা অর্ধবৃত্ত থেকে ছোট। আমরা যদি এইখান থেকে অর্ধবৃত্ত করি ঠিক এই বরাবর এটা আমরা যোগ করব। দেখো এইখান থেকে এ এই পর্যন্ত আসলে যদি ডি আসি এ বি ডি এইটা হলো অর্ধবৃত্ত, কিন্তু যদি আমরা এখানে এ বি আসি তাহলে এই অংশটুকু হচ্ছে এই এ বি ডি অংশ থেকে ছোট, তাহলে এই এ বি চাপকে বলা হবে উপচাপ। আবার যদি আমরা লক্ষ্য করি এইখান থেকে যদি আমরা এটাকে অন্তত অর্ধবৃত্ত ধরি, এই অর্ধবৃত্ত এ সি ডি অর্ধবৃত্ত, কিন্তু এই চাপটা যদি এরকম হয় এ সি ডি এই পর্যন্ত হয় তাহলে অর্ধবৃত্ত থেকে বড়, তাহলে এই চাপটাকে বলা হবে অধিচাপ। তাহলে আমরা আরেকবার বলি যে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে বলা হবে উপচাপ আর অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে বলা হবে অধিচাপ। আশা করি তোমরা সবাই এই বেসিক যে অংশটুকু সবাই ক্লিয়ার। আমাদের এই অংশ এবং পূর্বের আরো কিছু আলোচনা বিষয় আমরা ব্যবহার করে তোমাদের বইয়ের উপপাদ্য 1 যে উপপাদ্যটা আছে সেই উপপাদ্যটাকে আমরা এখন প্রমাণ করব। উপপাদ্য 1 এ বলছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। দেখো এখানে বলছে ব্যাস ভিন্ন কোন জ্যা, তার মানে কি আমরা তো সংজ্ঞার সময় আমরা জেনেছি যে ব্যাস প্রত্যেকটা ব্যাসই কি একটা জ্যা। তাহলে আমাদের এইখানে প্রমাণের জন্য যে জ্যাটা নেব সেটা হবে ব্যাস ভিন্ন জ্যা। আমরা একটু চিত্রটা আঁকি পাশে। এটা হলো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এরপর আছে ব্যাস ভিন্ন একটি জ্যা, ধরে নেই এটা হলো সেই ব্যাস ভিন্ন জ্যা। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু,
তাহলে এই এ বি যায় এর মধ্যবিন্দু, ধরি এম। এই বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, কেন্দ্র এবং এই ব্যাস ভিন্ন জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ হলো ওএম। আমাদের প্রমাণ করতে হবে যে ওএমটা এবি এর উপর লম্ব। তাহলে আমরা বিশেষ নির্বাচন, এটা যেটা প্রশ্ন দেওয়া থাকবে এটাকে বলা হবে সাধারণ নির্বাচন বা উপাত্ত। আমরা এই সাধারণ নির্বাচনকে গাণিতিকভাবে যখন প্রকাশ করব এটাকে বলা হবে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। এখানে আমরা যে চিত্রটা আঁকছি সেই চিত্র অনুযায়ী বিশেষ নির্বাচন হবে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস ভিন্ন একটি জ্যা, ব্যাস ভিন্ন জ্যা, আর এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু কি আছে এম এ বি জ্যা এর মধ্যবিন্দু ও এম যোগ করি। এরপর আমাদের প্রমাণ করতে হবে, যে ওএম লম্ব এবি, অর্থাৎ এই ওএম এবি জ্যার উপর লম্ব। আবার বলি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস ভিন্ন একটি জ্যা, এম এবি জ্যার মধ্যবিন্দু ওএম যোগ করি। প্রমাণ করতে হবে যে ওএম লম্ব এবি। অঙ্কন, অঙ্কন ও এ এবং ও বি যোগ করি, ও কমা এ এবং কমা বি যোগ। আশা করি বিশেষ নির্বাচন এবং অঙ্কন বোঝা গেছে। এরপরে আমরা যাব প্রমাণে। প্রমাণে আমরা সরাসরি লিখতে পারি অথবা ছক আকারে যদি তাহলে লিখি তাহলে এটা দেখতে সুন্দর দেখা যাবে। তো আমরা ছক করেই করব, ধাপ এবং যথার্থতা দিয়ে আমরা এই প্রমাণটা শিখব। আচ্ছা, এখানে আসবে ধাপ, হলো যথার্থতা। আচ্ছা, ধাপ একে আসবে, দেখো এখন যখন এখানে যোগ করছি ও এ এবং ও বি যোগ করেছি তখন এখানে দুইটা ত্রিভুজ হয়েছে। একটা ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম এ, ও এ এম ত্রিভুজ এবং ও বি এম ত্রিভুজে ও এ সমান ও বি, ও এ সমান এ বি। আমরা যখন ব্যাসার্ধের সংজ্ঞা পড়েছিলাম তখন বলেছিলাম যে একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। তাহলে এখানে ও এ এবং ও বি সমান কি কারণে? একই বৃত্তের ব্যাসার্ধ। এ এম সমান বি এম, এ এম সমান বি এম, কারণ এম এ বি এর মধ্য বিন্দু। এবং দেখো এখানে ও এ এম ত্রিভুজের মধ্যে আছে, ও বি এম ত্রিভুজের মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারি ও এম সমান ও এম সাধারণ বাহু, সাধারণ বাহু। অর্থাৎ সাধারণ বাহু বলতে বোঝাচ্ছে এই একটা বাহু দুই ত্রিভুজের মধ্যে কমন আছে, এজন্য এটাকে বলা হচ্ছে সাধারণ বাহু। এখন আমরা ক্লাস 7-এ ত্রিভুজের সর্বসমতার শর্ত থেকে আমরা জানি যে যদি একটি ত্রিভুজের তিনটি বাহু অপর একটি ত্রিভুজের তিনটি বাহু সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে এখানে দেখো একটি ত্রিভুজের তিন বাহু ও এ ও এম এবং
এম এবং অপর ত্রিভুজের ওবি বিএম এবং ওএম সমান, তাহলে আমরা এই দুইটা ত্রিভুজ সর্বসম বলতে পারি। অতএব ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম। সর্বসম অর্থাৎ হলো এই দুইটা ত্রিভুজের মধ্যে যা যে কোণগুলো আছে কোণগুলো সমান, আর বাহুগুলো তো সমান আছেই, তাহলে বাকি কোণগুলো সমান হবে। এখানে আমরা বলতে পারি অতএব ও এম এ কোণ সমান ও এম বি কোণ, এই কোণ এবং এই কোণ সমান। এখন দেখো এই টোটাল এই কোণ এবং এই কোণ মিলে পুরোটা যদি যোগ করি, তাহলে এই পুরোটা এই কোণ এবং এই কোণ যোগ করলে আমরা পুরোটা পাচ্ছি একটা সরল কোণ, আর তার মাঝে আছে দুইটা কোণকে পৃথক করছে একটা সরলরেখা। আমরা যদি এখানে একটু দেখি, একটা সরলরেখার উপর যদি আরেকটা সরলরেখা এভাবে তির্যকভাবে পড়ে, তাহলে যে দুইটি কোণ উৎপন্ন হয়, সন্নিহিত কোণ দুইটি উৎপন্ন হয়, সেই দুইটি কোণকে বলা হয় রৈখিক যুগল কোণ। আবারও বলছি, একটি সরলরেখার উপরে আরেকটি সরলরেখা যদি তির্যকভাবে পড়ে, তাহলে তাদের যে সন্নিহিত কোণ উৎপন্ন হয়, সেই সন্নিহিত কোণ দ্বয়কে বলা হয় রৈখিক যুগল কোণ। এখন দেখো দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, আবার এই দুইটি কোণ রৈখিক যুগল কোণ, আবার এদের পরিমাপ আমরা পাইছি এখানে দুইটা পরিমাপ সমান। সমান মানে কি, যদি 180 ডিগ্রি যদি দুইটা কোণ সমান সমান হয়, তাহলে প্রত্যেকটা 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে বলতে পারি যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান, সুতরাং আমরা বলতে পারি ও এম এ কোণ সমান ও এম বি কোণ সমান এক সমকোণ। এখন দেখো এখান থেকে যে কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং তাদের পরিমাপ সমান, তাহলে এই দুইটা কোণ পাশে এক সমকোণ করে। আমরা কখন এক সমকোণ করে পাই, যখন একটা রেখার উপর আরেকটা রেখা লম্ব হবে, তখনই এক সমকোণ হবে। অর্থাৎ এখানে যদি আমরা এইটা থেকে এটা ধরি আর এবি কে এটা ধরি, তাহলে এইটা এই এবি এর উপরে এই ওএম টা হবে এবি এর উপরে লম্ব। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত, যেহেতু দুইটি কোণ সমান রৈখিক যুগল কোণ এবং তারা পরস্পর সমান, অর্থাৎ তারা এক সমকোণ হয়েছে। যখনই এক সমকোণ হবে, তখন আমরা সিদ্ধান্ত বলতে পারি যে তাহলে অতএব ওএম লম্ব এবি। এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, প্রমাণিত। এইখানে আমাদের একটু মিস্টেক আছে, আমরা বাদ পড়ে গেছে। এখানে ধাপ 1 আর এখানে হবে ধাপ 2। আশা করি তোমরা সবাই ক্লিয়ার বুঝতে পারছো। এখন আমরা এখান থেকে একটা অনুসিদ্ধান্তে যেতে পারি। এখানে যদি দেখি, আমরা একটু লক্ষ্য করি, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যা এর মধ্যবিন্দু, বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। এখন এটাকে যদি আমরা একটু উল্টায় লিখে আমরা যেটা পাবো সেটাই হবে একটা অনুসিদ্ধান্ত। তোমাদের এই উপপাদ্যের একের ঠিক নিচেই একটা কাজ আছে, একটা বক্সের মধ্যে একটা কাজ আছে। এখানে আছে, প্রমাণ করো যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। দেখো এটার ঠিক বিপরীত। এখানে বলছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু সংযুক্ত রেখাংশ, অর্থাৎ ওই জ্যাটা আগে থেকেই সমদ্বিখণ্ডিত আছে। ওই সমদ্বিখণ্ডক আর বৃত্তের কেন্দ্র, প্রথম প্রমাণটা আমাদের উপপাদ্যে একই আছে। সমদ্বিখণ্ডক যে বিন্দুটা, সেই বিন্দু এবং কেন্দ্র এদের সংযোগ রেখাংশ জ্যায়ের উপর লম্ব, এটা আমাদের প্রথম উপপাদ্যে আছে। আর ঠিক তার বিপরীত বৃত্তের কেন্দ্র, আমরা যদি এখানে একটু চিত্র দিয়ে বোঝাই তাহলে ক্লিয়ার হবে। আমাদের প্রথম ছিল
যে বৃত্তের, এটা হলো বৃত্তের কেন্দ্র, আর এটা হলো এবি ছিল যে এর মধ্যবিন্দু, অর্থাৎ এবি যদি আমরা এম দেই তাহলে এম সমান বিএম আমাদের আগে থেকে ছিল। যদি আমরা এই দুটো যোগ করি তাহলে আমরা এই ওএম এটার উপরে লম্ব, এটা আমরা প্রমাণ করছি। কিন্তু ঠিক এটা দেখো, প্রমাণ করো যে বৃত্তের কেন্দ্র, আমরা এটা মুছে দেওয়া, বৃত্তের কেন্দ্র ও থেকে ব্যাসবিন্দু যায়, এই যে হলো এবি ব্যাসবিন্দু যায়, এর উপর অঙ্কিত লম্ব, এইখান থেকে লম্ব আঁকবো কার উপর, এবি জ্যার উপর, এই যে জ্যার উপর লম্ব আঁকলাম, তাহলে এই লম্বটা এই এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ আমাদের এখানে প্রমাণ করতে হবে এ এম সমান বিএম। ঠিক ওইটার সাথে যদি এটা আমরা তুলনা করে প্রমাণ করি, এটা খুব সহজে প্রমাণ করা যাবে। এটা আমি প্রমাণ করে দেবো না, এটা তোমাদের কাজ থাকবে, তোমরা এটা ট্রাই করবা। যদি তোমরা বুঝতে না পারো তাহলে কমেন্টসে জানাবা, তোমাদের আমি পরবর্তী লেকচারে এই অনুসন্ধানটা বুঝিয়ে দেওয়া হবে। আর সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।